10 নম্বরে বলা হয়েছে ভূমিবিন্যাস ও ব্যবহার নীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি, স্থানীয় সরকার নীতি, নিরাপদ খাদ্যনীতি, জনবান্ধব বিচারিক নীতি, খনিজ নীতি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতি, গবেষণা ও উন্নয়ন নীতি ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে কি পদক্ষেপ আপনি গ্রহণ করবেন? আসলে একটা রাষ্ট্রের জন্য যতগুলো নীতিমালা আছে, একটা রাষ্ট্র পরিচালনার জন্য যতগুলো নীতিমালা আছে, সাংবিধানিক নীতিমালা আছে, এগুলো নীতিমালায় ঠিকই আছে, কিন্তু নীতিমালা আপনার মাঠ পর্যায়ে এসে বাস্তবায়ন হয় না। আর বাস্তবায়ন না হওয়ার কারণ হচ্ছে সেখানে অসাধু কর্মকর্তা, অসাধু রাজনীতি, অসুস্থ রাজনীতির কারণে, এখানে দুর্নীতিবাজদের কারণে বা কিছু অসাধু কর্মকর্তাদের কারণে, যারা রাষ্ট্রের বড় বড় নির্বাহী চেয়ারে বসে আছে, তাদের মধ্যেও এই ব্যক্তি স্বার্থটাই বেশি জড়িত থাকে। তারা জনগণের স্বার্থ, দেশের কল্যাণের চিন্তা কম করে ব্যক্তি চিন্তাটা বেশি করার কারণে এখানে আমাদের যে মূল নীতিগুলো আছে, এই মূল নীতিগুলো আইনে ঠিকই আছে, কিন্তু বাস্তব প্রয়োগ না থাকার কারণে এই মূল নীতিগুলো সবসময় ব্যাহত আছে। যেমন তার মধ্যে আমি যদি বলি কৃষি নীতি, এখানে কৃষি নির্ভরশীল দেশ, এখানে কৃষকরা অবহেলিত। স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি যাই আছে সবগুলো নীতিমালা ঠিক আছে, কিন্তু প্রয়োগটা সঠিক না। আর প্রয়োগ সঠিক হতে হলে সেখানে সৎ এবং দক্ষ যোগ্য নেতৃত্ব দরকার, সেটারই অভাব আমাদের দেশে। উনি যেটাকে এমফাসিস দিলেন কৃষি নীতি এবং পরপর অন্যান্য নীতিগুলোর কথা বলেছেন, প্রত্যেকটা ধরে ধরে উনি বলেননি, কিন্তু যেটা আমরা বুঝতে পারলাম উনি ইমপ্লিমেন্টেশনের কথা বলেছেন, প্রয়োগ নাই, নীতি আছে, নীতির প্রয়োগ নাই। এখানে আমাদের শুরুতে কিছু গলদ রয়েছে। আমি বারবার বলছি যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ রয়েছে। যে প্রথম যেটা বলি যে ভূমি বিন্যাস এবং ব্যবহার নীতি। ঢাকা শহরে আমরা যেখানে থাকি এখানে তো ভূমি আছে, ভূমির উপরে আমরা বসবাস করি। সারা একটা রাষ্ট্রের বেইন এটাই তো ভূমি। ভূমি কিভাবে বিন্যস্ত হবে, কোথায় বন থাকবে, কোথায় স্কুল থাকবে, কোথায় মাঠ থাকবে, কোন দিক দিয়ে রাস্তা যাবে, কোথায় জলাশয় থাকবে, এটা তো এই বিন্যাসটা তো আমাকে কমপ্লিট একটা নীতিমালার মধ্যে আনতে হবে নিঃসন্দেহে। উনি যেটা বলেছেন আমি জানি না বাংলাদেশে এটা আছে কিনা। বিচ্ছিন্নভাবে আমি দেখেছি যে একটা ভূমি বিন্যস্ত নীতিমালা যেটা ঢাকা শহরে করেছিল, আমার জীবদ্দশায় আমি জানি না কয়শবার পরিবর্তন হয়েছে। একবার আমি ধানমন্ডি থাকি, ওখানে একতলা ছিল, পরে ওটা চেঞ্জ করে আবার দোতলা, পরে আবার 5 তলা, পরে এখন দেখি যে ওটা 12 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং হচ্ছে। আমি এই নীতিমালা চাই না। এটা তো কোনো নীতিমালা হলো না, যেটা চেঞ্জ করা যায় এটা কোনো নীতিমালা হলো। উনি যেটা বলতেছে, আমার কথা হচ্ছে যে কমপ্লিট একটা নীতিমালা দরকার বাংলাদেশে। রাষ্ট্রটা কিভাবে চলবে কোনো নীতিমালা নাই, নাথিং নাথিং নাথিং। আমি দায়িত্ব নিয়ে বলছি যেগুলো আছে সেগুলো রেকটিফাই করতে হবে। ওই নীতিমালা দিয়ে কোনোদিন কোনো কিছু চলবে না। আপনি নতুন নীতিমালার কথা বলছেন? আমি সমস্ত কিছুর উপরে নতুন করে হাত দিতে হবে। এই যে ভূমি বিন্যাস এবং ব্যবহার নীতিমালার কথা বলছি, সেটা আপনার যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়, আপনার এগ্রিকালচার পার্ক করা হয়, এখানে যদি আপনার শিশুদের জন্য যদি পার্ক করা হয়, আমি ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা বলছি, যেগুলো আমাদের কিছু ইপিজেড যেগুলো করা হচ্ছে, সেগুলো কোনো নীতিমালা নাই। আপনার কৃষি জমির উপরে আপনি হয়তো পার্কটা করছেন, এর চাইতে হয়তো নীতিমালা থাকলে তো সেটা সম্ভব না। তারপরে আপনি কোন জায়গাটা আপনি স্কুলের বাচ্চাদের জন্য বরাদ্দ করেছেন সেটা তো আমরা জানতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি এখন না হোক, আমাদের 50 বছর পরে এই জায়গাটা একটা চমৎকার একটা চিলড্রেন সেন্টার হবে, আমরা কি জানি? এখানে একটা স্কুল হবে, আমরা কি জানি? এখানে একটা মাঠ হবে, এটা কি আমরা জানি? নীতিমালাটা কোথায়? যে নীতিমালা আমরা দেখতেই পাচ্ছি না। মানে এটা এক কথায় তো এটা আসলে বলা যাবে না, বোঝানো যাবে না। আমাদের এটার উপরেই হয়তো পর্বের উপরে পর্ব করতে হবে বোঝানোর জন্য। নিঃসন্দেহে। কিন্তু এই কারণে অনেকগুলো নীতি আছে। আপনি দেখেন এখানে খনিজ নীতির কথা বলা হয়েছে। গত 54 বছরে আপনি বলেন তো বাংলাদেশে একজন খনিজ বিজ্ঞানীর নাম বলেন না। না, আমাকে একজন গর্ব করে বলছে যে ওকে ফাইন, রাশিয়াতে মানুষ আমাদের দেশের চেয়ে কম, অথচ ওদের এতগুলো খনিজ বিজ্ঞানী আছে, আমাদের দেশের মানুষ এতগুলো, আমাদের এখানে খনিজ বিজ্ঞানী নাই। কম্পেয়ার করাটা তো বোকামো আসলে। হ্যাঁ, নিঃসন্দেহে। না, এটা আমাদের আলো কম্পেয়ারে আসতে হবে। আমাদের দেশে মানুষ কম্পেয়ার করা, কারণ আমি যখন একটা খারাপ কাজ করে ফেললাম তখন সেটাকে জাস্টিফাই করার জন্য আমি কম্পেয়ার করব। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের কি মেধা নাই? না, আইন করে আমাদেরকে বন্ধ করে রাখা হয়েছে যে বাংলাদেশে কোনো খনিজ বিজ্ঞানী জন্ম হইতে দিব না। না, সে তো নয়। সেই জন্যই আমি চাই আইন প্রণেতাদেরকে এমনভাবে আইনগুলো প্রণয়ন করুন যাতে আমাদের দেশের যে সমস্ত বিজ্ঞানীগুলো আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত মেধাবী মানুষগুলো বের হয়, তাদের সামনে যেন নিয়ে আসা যায়। তারা যেন এই দেশে
খনিজ অনুসন্ধান করে এবং সারা বিশ্বে যেন খনিজ অনুসন্ধান করতে পারে, সেই রাস্তা খুলে দিতে হবে এবং এটা আইন করেই সম্ভব। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ। কিন্তু আমার যেটা জানতে ইচ্ছে করছে আপনার কাছে ব্যক্তিগতভাবে, সেটি হচ্ছে যে আপনি যে পার্সপেক্টিভ থেকে দেখছেন পুরো বিষয়টা, একটা দেশকে, এখন একজন এমপি পদপ্রার্থী যে জায়গা থেকে নমিনেটেড হলো, তার পক্ষে তো এতটা জানা হয়তো সম্ভব না, ম্যান্ডেটরি জানতে হবে, কিন্তু অতটা জ্ঞান রাখাও হয়তো সম্ভব না। সেটাকে আপনি কিভাবে দেখবেন? কারণ সে তার জায়গা থেকে, তার ভাবনা থেকে সে আপনাকে এটাকে জাস্টিফাই করেনি। উনি বলেছেন যে এগুলো করতে হবে বা এগুলো করা উচিত, কিন্তু আপনি যে বৃহত্তর পার্সপেক্টিভ থেকে দেখছেন, একজন সাধারণ মানুষ, ধরেন ভেড়ামারা থেকে একজন, ঝালুকাঠি থেকে একজন এমপি এলো বা এমপির জন্য মনোনয়ন পেলো, তার পক্ষে তো চট করে এই বিষয়গুলো মাথায় এনে সেটাকে বিশ্লেষণ করে এই 10 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া কি খুব সহজ হবে? না, আমি আসলে তাদের কাছ থেকে এগুলোর উত্তর চাই নাই। আচ্ছা। আমি শুধু জানতে চাই যে তাদের ইচ্ছাটা। ঠিক আছে, কত নম্বর দেবেন? আমি চাই, আমি যদি অনুভব করতে পারি ওনার বক্তব্যের মধ্যে ইচ্ছা আছে, কারণ এইটা বাস্তবায়ন করতে দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো ইচ্ছা শক্তি। আমি একটা রাষ্ট্রকে আমি একটা চমৎকার একটা নীতিমালা উপহার দেবো, এই ইচ্ছা যদি আমার থাকে, পৃথিবীতে তো আপনার গবেষক বিশেষজ্ঞের কোনো অভাব নাই, তাদেরকে দিয়ে রিসার্চ করে আমরা তো নীতিমালা তৈরি করে ফেলতে পারবো। সৎ মানসিকতা, ইচ্ছাটা থাকতে হবে। আমি ইচ্ছা আসলে শক্তি। তাদের ইচ্ছা জানার জন্য, মানে তাদের কাছ থেকে আমরা সেই সরাসরিভাবে আমাদের আশা জায়গা নিয়ে সেই প্রত্যাশা যদি আমাদেরকে পূরণ করে অথবা আমাদেরকে কনফার্ম করে, মানে কনফার্ম বলছি যে সে তাদের জায়গা থেকে কনফার্ম করবে, ডোন্ট ওরি, আমরা এটা করব, সে কনফিডেন্স লেভেলটা আমাদেরকে দিয়ে দিবে। বলবো যে জাস্ট বলবে ডু নট ওরি, তোমরা একদম চিন্তা করো না, আমি এটা করব, আই উইল বি দ্য রেসপন্সিবল ফর দ্যাট। হ্যাঁ, এটা আমি জানতে চাই। এই দায়িত্বটুকু তারা নিবে, বাকি করার জন্য লোকের অভাব নাই। এটা তো আর তারা করবে না, তারা শুধু নির্দেশনা দিবে, তখন দেখবেন যে হয়ে গেছে। এই নির্দেশনাটুকু তো কেউ দেয় না, এই নির্দেশনাটুকু কেউ দেয় না। চমৎকার। ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার মূল্যবান সময় থেকে এটুকুন সময় আমাদের দিয়েছেন। আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি, আমি আপনার সঙ্গে লেবরেটলি বসবো, অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, আমরা দেখছিলাম ব্রেট রবিন 10Q। আজকের এই পর্বে আপনাদেরকে দেখেছেন আপনারা, শুনেছেন আপনারা, সামনের পর্বে আমাদের সঙ্গে থাকবেন এটুকুন আমন্ত্রণ জানাচ্ছি এবং দেখতে থাকুন ব্রেট রবিন 10Q। ধন্যবাদ সবাইকে।